ওকে, আমি রেকর্ডটা অন করে দিলাম। তো আপনাদের আজকে হচ্ছে ডে 3। আজকে আমরা কথা বলবো হচ্ছে এই টপিক গুলো নিয়ে। তো প্রথমে যেটা টপিক সেটা হচ্ছে আইডেন্টিফাইং আওয়ার টার্গেট। আমরা কিন্তু ইথিক্যাল হ্যাকিং শিখতেছি, রাইট? ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কাকে টার্গেট করে আমাদের কাজগুলো করতে হবে। এখন ইথিক্যালি প্র্যাকটিস করার ক্ষেত্রে ইথিক্যাল বিষয়টা আসলে কি? ইথিক্যাল মানে হচ্ছে আপনি অবশ্যই কারো পারমিশন নিয়ে বা নৈতিকভাবে হালাল উপায়ে কাজগুলো করতেছেন, তাই তো নাকি? হ্যালো? জি ভাইয়া। জি ভাই। জি। তো ইথিক্যালের ক্ষেত্রে তাহলে এই বিষয়গুলো ঘটে। সো আমাদের আসলে জানাটা দরকার যে আমরা যে টার্গেট করব বা এই যে আর্ন করব, ভাই এখন আর্ন করার ক্ষেত্রে আমি কাস্টমার কই থেকে পাবো? আমি তো আর আমার বাসার সামনে বোর্ড লাগায় রাখতে পারবো না যে এখানে ইথিক্যাল হ্যাকিং করা হয়। এটা কি পসিবল? না ভাইয়া। এটা তো পসিবল না। আর এভাবে আমি রাস্তায় এবার লাগায় রাখলেও মানুষ আমার কাছে আসবেও না। তো যেহেতু অনলাইন অ্যাক্টিভিটিস বেশি, বিভিন্ন কোম্পানিতে ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন পড়ে। সো আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে আইডিয়া থাকাটা জরুরি যে আসলে আমরা কিভাবে আমাদের টার্গেটদেরকে আইডেন্টিফাই করতে পারি, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং করে লাখ লাখ টাকা কামাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। সো ইথিক্যাল হ্যাকিং এর বিষয়টাকে আসলে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আমি এখানে আরেকটা আপনাদের জন্য ডকুমেন্ট ওপেন করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। ইথিক্যাল হ্যাকিংটা আসলে বেসিক্যালি তিনটা ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? এটা যদি আসলে হোয়াইট বোর্ড ইউজ করা যায় কি অনলাইনে? এটা তো জুমে হলে পারা যেত, এটা তো আসলে জুম না, দেখি তো একটু কাইন্ডলি হোয়াইট বোর্ড হলে খুব বেটার হয়। জাস্ট 1 মিনিট। কি দেখাচ্ছে এগুলা? নো সাইন আপ ব্রোড, হ্যাঁ স্টার্ট সাইন, এটাই দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর একটা হোয়াইট জি বোর্ড পেয়ে গেছে আমরা। এখন আমরা ক্লাস সিস্টেমের মতো করতে পারবো, রাইট? আচ্ছা, দেখেন, ইথিক্যাল হ্যাকিংটাকে আমরা বেসিক্যালি হচ্ছে কেরিয়ার হিসেবে লিখতে পারি, ঠিক আছে? এটা সি হিসেবে নিলাম। বাহ, লেখা তো অনেক সুন্দর হচ্ছে। ঠিক আছে, দেখা তো বোঝা যাচ্ছে নাকি এটা কেরিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। হ্যালো। আচ্ছা আচ্ছা, কি হতে সমস্যা হবে? নাই। প্রয়োজন আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা এটাকে টেক্সট আকারে নেই, এটা আরো বেশি বেটার হবে, রাইট? ওকে, সো আমরা এটাকে নিলাম হচ্ছে ক্যারিয়ার হিসেবে। সো এটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছি। ক্যারিয়ারটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করব, হ্যাঁ? এখানে আমরা এটা একটা নেব, এটা একটা নেব। ভাই সরি, আরেকটু বড় করলে ভালো হয়। দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বেশি বড় করলে আবার ওদিক থেকে চলে যাচ্ছে, সমস্যা হচ্ছে এখানে। দাঁড়ান দেখি, এবার দেখা যায়? জি ভাই। জি ভাইয়া, দেখা যায়। এদিকে নিয়ে আসি তাহলে ইজি হবে আই থিঙ্ক। ওকে ফাইন। এবার পারফেক্ট। হ্যাঁ, so এটা হচ্ছে ক্যারিয়ার। আমরা দুইটা ভাগে ভাগ করব, হ্যাঁ? ইথিক্যাল হ্যাকাররা আসলে কি কি উপায়ে ইনকামটা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমরা যে শিখবো, শিখে আমাদের লাভটা কি, রাইট? এটা মাথায় কোশ্চেন আসা উচিত না আমাদের? সো জি ইথিক্যাল ভাই। হ্যাকাররা দুই ভাবে কাজ করতে পারে। নাম্বার এক হচ্ছে কর্পোরেট, ঠিক আছে? আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে তো বুঝতে পারছেন, একা একা কাজ করতে পারবে, কোনো কোম্পানি টম্পানি দরকার নাই তার, ওই জি একাই ভাই। একশো। ঠিক আছে, যেটা আপনারা করতে পারেন অথবা কর্পোরেটও করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এখন জি ফ্যাক্ট ভাইয়া। হচ্ছে কি, কর্পোরেট এবং ইন্ডিপেন্ডেন্টটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই তিন ভাগে ভাগ করা যাবে। কর্পোরেটটাকে ধরেন আমি তিন ভাগে ভাগ করব। এখানে একটা রাখি, এখানে একটা রাখি, এখানে একটা রাখি, হ্যাঁ? কাছাকাছি রাখি যেন ইজি হয়। আবার ইন্ডিপেন্ডেন্ট বানান তো ভুল করছি আমি, এবার ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ভাবে হচ্ছে আপনি আবার তিন ভাবে করতে পারবেন। এটা এখানে একটা রাখি। আর দেখা যাচ্ছে তো নাকি? দেখতে প্রবলেম হলে বললেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বলতেছি কি ইথিক্যাল হ্যাকিং এর ক্যারিয়ারটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমে একটা হচ্ছে কর্পোরেট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে হবে আমরা কথা বলতেছি কি নিয়ে, ইথিক্যাল হ্যাকিং নিয়ে, ঠিক আছে? আমাদের যা কাজ করবো সব ইথিক্যালি হবে। তো কর্পোরেটে যখন আপনি কাজগুলো করতে যাবেন, তিনটা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে বেসিক্যালি আপনার, আমরা টিম আকারে কাজ করি, ঠিক আছে? কর্পোরেটে যা হয় সবকিছু কি একা একা হয়? কর্পোরেটে আপনার সাথে আরো কয়েকজন থাকে না? মানে একটা কোম্পানিতে তো আপনি শুধু একা কাজ করবেন না, অনেকে থাকবে, ঠিক আছে? এইটাকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতেছি।
একটা টিমের নাম হচ্ছে সক টিম। সকের মানে হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন, সমস্যা নাই যদি বুঝতে সমস্যা হয়। আর একটা সিস্টেম হয়, সেটা হচ্ছে ভিএপিটি বলে এটাকে, ভালনারেবল অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং। ঠিক আছে? আর একটা হচ্ছে বেসিক্যালি আপনার, এটা তো হয়ে গেছে এখানে, এটা একটা এখানে দেই। হ্যাঁ ইয়াস ছোট করতে হবে maybe। হ্যাঁ হ্যাঁ, এটা টেনে টেনে নিয়ে যায়, হেভি ঝামেলা। হ্যাঁ, আরে চলে যায় খালি। তাহলে ভাই আপনি মার্কার ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটা ছোট করে দিলে হবে। জি এই যে এখন ঠিক আছে, ঠিক আছে। এটাকে দেখে নিয়ে আসি, এটাকে দেখে নিয়ে আসি। ওকে ফাইন। তো এটার নাম দিব হচ্ছে বেসিক্যালি আপনার SIEM। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, শোনা যাচ্ছে? মানে হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে ভাই? জি ভাই শোনা যাচ্ছে ভাই। জি, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি ইথিক্যাল হ্যাকিং এর ক্যারেক্টার কয় ভাগে ভাগ করছি? রিপ্লাই দিবেন, রেসপন্স করেন সবাই। বিভাগে দুই ভাগে ভাই। কর্পোরেট দুই আর ভাগে ভাগ করছি। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে কর্পোরেট, একটা ইন্ডিপেন্ডেন্ট। আবার কর্পোরেটটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? তাকে তিন আবার ভাগে 3 ভাই। ভাগে ভাগ করা। গুড। আমাদের কর্পোরেটের ক্ষেত্রে আমরা যে 3টা ভাগে ভাগ করছি সেগুলো আসলে কি বললাম? সগ, বিএফটি, ভিএপিটি, হ্যাঁ, এসইএম। আর একটা SIEM হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের 3 নাম্বার টাস্ক, মানে সবচেয়ে অ্যাডভান্স কাজ হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের বলি না যে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, বলি না আমরা? তারপর জি হচ্ছে ভাই। আপনার সাইবার সিকিউরিটি রিসার্চার, এই বিষয়গুলো হচ্ছে বেসিক্যালি আপনার SIEM এর কাজ। সো সকে আসলে হয় কি, সকের কাজটা হচ্ছে সার্বক্ষণিক ভাবে তারা দেখে। ধরেন আমাদের বাইট ক্যাপসুল ওয়েবসাইট আছে না? এখন বাইট ক্যাপসুল ওয়েবসাইটে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের ইউজাররা হচ্ছে আপনার ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছে। ওয়েব রিকোয়েস্ট তো বুঝতেছেন, যেটা আমি গত ক্লাসেও দেখাইছি, প্রথম ক্লাসের দিকে। ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেটা পরিবর্তে ওয়েব রেসপন্স যাচ্ছে। এরকমও তো হতে পারে যে কেউ ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করার জন্য আমাদের ওয়েবসাইটে ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছে, কেউ শেল আপলোড করার চেষ্টা করতেছে বা কোনো ম্যালিশিয়াস ফাইল আপলোড করার চেষ্টা করতেছে। সেটা পসিবল না? এটা তো পসিবল। এই বিষয়গুলো কিন্তু ফায়ারওয়াল ডিটেক্ট করে। আবার সক টিমে যারা থাকে তারা ম্যানুয়ালিও সেগুলো চেক করে, অটোমেটেড ভাবেও চেক করে, ম্যানুয়ালি চেক করে যে কে কোত্থেকে কি রেসপন্স পাঠাচ্ছে। অনেক সময় দেখবেন যে এই কারণে হচ্ছে আইপি ব্লক করে দেয়, তাই না? অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আইপি ব্লক করে দেওয়া হয়। কারণ ওরকম ধরে আপনি দেখবেন যে কোন একটা ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন, দেখবে যে আর ইউ এ রোবট, এটার একটা চেকিং নেয়, তাই না? ক্যাপচা। হ্যাঁ, ক্যাপচার, রাইট। তো এই ক্যাপচার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো কেন করা হয়? কারণ যেন হচ্ছে আপনার আইপি গুলোকে চেক করে আপনি যে আসলে বট ক্রিয়েট করে সেখান থেকে যে আপনি কাহিনী করবেন না, এই বিষয়গুলোর জন্য হচ্ছে বেসিক্যালি এই কাজগুলো করা হয়। তো এই বিষয়গুলো ম্যানুয়ালি টেস্ট করার জন্য বা সিকিউরিটি বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করে কারা? সক টিমে যারা আছে তারা, সিকিউরিটি অপারেশন সেন্টার। বোঝা গেছে বিষয়টা? এরাও কিন্তু এক ধরনের ইথিক্যাল হ্যাকার, এই সক টিমে যারা থাকে। আর সকে হচ্ছে কারা থাকে আপনি দেখায় আপনাদেরকে। আপনারা হয়তো দেখছেন বিভিন্ন মুভিতে, আপনি যদি সক টিম লেখে গুগলে সার্চ করেন, আমাদের দেখবেন যে সক টিমে ইমেজ গুলো দেখেন এরকম হয় বেসিক্যালি। সক প্ল্যাটফর্ম গুলা, এটা দেখা যাচ্ছে না, আমরা মুভিতে দেখিনি এরকম? জি ভাই। সামনে বড় পর্দা থাকে, তারপর কম্পিউটার থাকে অনেকগুলা, এরকম না? এগুলো আসলে অরিজিনালি সক টিমে হয়, কারণ প্রতি মুহূর্তে প্রতিটা ডেটা এখানে শো করে এবং প্রত্যেকের স্ক্রিন থেকে মেইন লিজিটিমেট ডেটাগুলো ওখানে, যার স্ক্রিনটা দরকার ওই স্ক্রিনটা ওখানে এসে শেয়ার করে। সেটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, সো এগুলো কিন্তু আসলে সবসময় মুভি না, বাস্তবতাও ঘটে। হ্যাঁ, বাংলাদেশের সক টিম আছে। বাংলাদেশের সকে মেইন সরকারি ভাবে কাজ করে হচ্ছে সার্ট, বিজিডি গভ সার্ট। আপনি যদি বিজিডি গভ এই যে সার্ট লেখে চলে আসবে, ঠিক আছে? তাদের এখানে গেলে আপনি তাদের অফিসও হয়তো দেখাবে। এদের এইরকম প্রায় সিস্টেম আছে, এটা তো সরকারি জিনিস। অফিস লিখে সার্চ করে দেখছেন এই যে তাদের অফিসগুলা, এই যে এখানে মোটামুটি আছে এরকমই তাদের। আমার বিষয়গুলো আর কি আরো ডিটেলস দেখালে বুঝতে পারতাম। আমি তো ওখানে গিয়েছিলাম, তো ওই সময় দেখছি, এই যে দেখছেন আর্মিরা কাজ টাজ করতেছে, এরকম বিভিন্ন ধরনের কাজ টাজ হয় আর কি। তো বাংলাদেশে এরকম আছে বিজিডি গভ সার্টের যে অফিস, সেখানে আর কি এই কাজগুলো হয়। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম ওখানে ফিরে যাই। তো এখন বুঝতে পারছেন সক টিমের আসলে কাজটা কি? জি ভাইয়া। বাংলাদেশের এই বিজিডি গভের সার্টের কাজটা হচ্ছে কি, বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো আছে না, ওখানে যে বিভিন্ন সময় অ্যাটাক করার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে দেখে যে আসলে কোন আইপি থেকে বা কোথা থেকে কোন টেকনোলজি থেকে এই বিষয়গুলো করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যত ধরনের হচ্ছে সরকারি ব্যাংক আছে,
তারা প্রত্যেকটা জিনিস ওখানে তারা অবজার্ভ করে, ঠিক আছে, এবং প্রতি মুহূর্তে রিপোর্ট গুলো তারা দেখতে থাকে। বাংলাদেশে কখন কে কোথায় অ্যাটাক দিতে পারে সেই বিষয়গুলো তারা অবজার্ভ করার চেষ্টা করে। এটা হচ্ছে আপনার বিজিডি গভসার্ট বা বাংলাদেশের সরকারি সক টিমের কাজ। আর আমাদের মিশনের সেকেন্ড ব্যাচের এক স্টুডেন্ট, সেও হচ্ছে বসুন্ধরা গ্রুপ, নাম শুনছেন? শুনছেন তো? জি ভাইয়া। বসুন্ধরা গ্রুপের সক টিমে সে কাজ করে, আমার স্টুডেন্ট। তো এরকম হচ্ছে অবস্থা। সো আপনারা ভালো কিছু করতে পারলে সেখানে ভালো পর্যায়ে যেতে পারবেন। সো সকের কথা গেলাম, এটা হচ্ছে কর্পোরেট ফিল্ডে ক্যারিয়ারে ইথিক্যাল হ্যাকারদের একটা টিম, তারা কি কাজ করে? সক হিসেবে কাজ করে, রাইট? সো এখানে এদের আইডেন্টিফাই যদি করি, টার্গেট হিসেবে আইডেন্টিফাই করলে এদের টার্গেটটা কি থাকে? এদের টার্গেট থাকে হচ্ছে এরা যে অর্গানাইজেশনের হয়ে কাজ করতেছে সেই অর্গানাইজেশন মনিটর করে, রাইট? এটাই তো, জি রাইট? তো এটা ইথিক্যাল হ্যাকিং এর মধ্যেই পড়ছে। ইথিক্যাল হ্যাকিং এর একটা কর্পোরেট সেক্টর কি তাহলে? সক। আরেকটা হচ্ছে ভিএপিটি। ভিএপিটি হচ্ছে বেসিক্যালি আমরা করে থাকি, বাইট ক্যাপসুল করে থাকে। কি কাজ করে থাকে? ভালনারেবল অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং। আমরা হচ্ছে পেনিট্রেশন টেস্টার। বেসিক্যালি আমাদের কাজটা কি দেখেন, আমাদের হচ্ছে প্যান টেস্টিং এর ক্ষেত্রে বেশ কিছু বিষয় থাকে, হ্যাঁ। আমরা প্যান টেস্টিং এর ক্ষেত্রে ধরেন বেশ কিছু বিষয় খেয়াল রাখি। ধরেন হচ্ছে আপনি এই যে এটা দেখা যাচ্ছে, এটা না, আমি এটা দেখাই, এটা থেকে দেখলে ইজি হবে। দেখতে পাচ্ছেন এগুলা? এটা হচ্ছে আসলে প্যান টেস্ট রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। অর্থাৎ ধরেন কোন একটা আপনাদেরকে কোম্পানি দেওয়া হলো, ধরুন বাইট ক্যাপসুল হচ্ছে একটা ক্লায়েন্ট আপনার, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের ক্লায়েন্ট বাইট ক্যাপসুল। এখন আমি দিলাম কি, আপনারা তিনজন আছেন, আমি তিনজনকে বললাম যে ভাই আপনারা তো একটা এজেন্সি চালাচ্ছেন সাইবার সিকিউরিটি ফিল্ড, আপনারা তো গ্রুপ আকারে আছেন পেনিট্রেশন টেস্টার। পেন টেস্টাররাও কিন্তু গ্রুপ আকারে থাকে, ঠিক আছে, এরা কিন্তু সিঙ্গেল থাকে না। কারণ আমি আগে কি বললাম, কর্পোরেট মানেই কিন্তু টিম, মনে আছে? ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আলাদা, এখন আমি ইন্ডিপেন্ডেন্ট ঢুকি নাই। বলছিলেন। বোঝা গেছে এই বিষয়টা? আমি খুব ফাস্ট কথা বলতেছি। না ভাইয়া, না জি ভাইয়া। ভাইয়া, ঠিক আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম হইলে বললেন। সো বেসিক্যালি পেন টেস্টাররা করে কি, একটা রিপোর্ট লেখে, হ্যাঁ। ধরেন বাইট ক্যাপসুল আপনাদের কাছে দিলাম, আপনারা পেন টেস্ট করবেন, সেখানে কি থাকবে? সামারি থাকবে, যে আসলে আপনারা কি করতেছেন, কবে থেকে শুরু করছেন পেন টেস্ট রিপোর্ট, কি বিষয়গুলো নিয়ে পেন টেস্ট করতেছেন, সেই বিষয়গুলো ওখানে আপনি লিখবেন। অবজেক্টিভ অফ পেনিট্রেশন টেস্টিং, এই পেন টেস্টিং করার কারণটা কি, আর আপনারা আসলে কি কি চেক করতেছেন। তারপর হচ্ছে পেন টেস্টিং এর টিমে আপনাদের কারা কারা আছে, তিনজন আছেন না, তিনজনের নাম ডিটেলস গুলো থাকবে। তারপর পেন টেস্টিং এর টুলস কি কি ইউজ করতেছেন আপনারা। পেন টেস্টিং এর অনেকগুলো টুলস আছে, আপনাদেরকে আমি দেবো, সমস্যা নেই। ইথিক্যাল হ্যাকিং এর প্রতিটা সেক্টর নিয়ে আপনাদেরকে কাজ করা হবে, সমস্যা নেই। আরেকটা হচ্ছে সামারি অফ টেস্টিং ফাইন্ডিংস, মানে হচ্ছে আপনি যে ভালনারেবিলিটি গুলো পাইছেন, ধরুন ক্রস স্ক্রিপ্টিং পাইছেন, এসকিউএল ইনজেকশন পাইছেন, এসএসআরএফ পাইছেন, আপনি হচ্ছে এক্সএক্সি পাইছেন, এরকম বেশ কিছু ভালনারেবিলিটি পাইছেন। সেগুলো কি ধরনের ভালনারেবিলিটি, ক্রিটিক্যাল নাকি মিডিয়াম নাকি হাই, নাকি কি ধরনের ভালনারেবিলিটি, নাকি লো লেভেলের ভালনারেবিলিটি, এটা কত ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেই বিষয়গুলো একটা গ্রাফ আকারে সেখানে দেওয়া লাগে। বুঝতে পারছেন বিষয়টা? সামনে আসবে, সমস্যা নাই, তারপর আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছে আর কি। বুঝতে পারছেন? আছে। জি মানে ভাইয়া। প্রায়োরিটি লেভেলটা এখন উল্লেখ করা লাগে আমাদের ভালনারেবিলিটির ক্ষেত্রে। আবার ধরেন রিস্ক এবং ইম্প্যাক্ট উল্লেখ করা লাগে, যে 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 ধরনের ভালনারেবিলিটি গুলো পাইছেন সেগুলো কি ধরনের রিস্ক নিয়ে আসতে পারেন। আপনারা যখন শেখাবো আস্তে আস্তে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ধরেন ইনফরমেশন গুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়, তারপর স্টেপ ক্রিয়েট করতে হয়। এখন আমরা আসলে ইথিক্যাল হ্যাকারদের কাজ কি? আমাদের কাজ কিন্তু সিস্টেম ডেভেলপ করা না, আমাদের কাজ হচ্ছে ভুল খুঁজে বের করা, রাইট? বাগস খুঁজে বের করা, তারপর ভালনারেবিলিটি খুঁজে বের করা, এক্সপ্লয়েট কিভাবে করতে হবে সেইগুলো খুঁজে বের করে রিপোর্ট সাবমিট করা। তারপর যে আমি রিপোর্টটা সাবমিট করলাম, ডেভেলপারদের কিন্তু কাজ হচ্ছে সেটা ডেভেলপ করা, রাইট? আমরা কিন্তু ডেভেলপারের কাজ না, আমরা শুধু খুঁজে বের করে দিয়ে দিব যে এটা এভাবে প্রবলেমটা হচ্ছে, এটা ফিক্স করে ফেলেন। বিষয়টা বোঝা গেছে? ইথিক্যাল হ্যাকারদের এটাই কাজ। ডেভেলপারদের সাথে আমাদের কোনো রেষারেষি নাই, ডেভেলপাররা কাজ করবে, তাদের ভুল আমরা খুঁজে বের করব, আমরা আবার তাদেরকে দিব, তাদের মালিক বলবে কি বেটা কি ডেভেলপ করছো, এটা আবার ভুল আছে, আবার করো, এরকম হচ্ছে অবস্থা। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। সো ইথিক্যাল হ্যাকাররা এখান থেকে রিপোর্টটা যখন সাবমিট করে, তখন যেন সে খুঁজে পেতে পারে, সেই ডেভেলপার যেন সেটা খুঁজে পায়, ওটারও প্রসেস লেখা রাখবে যে আপনি এভাবে এভাবে গেলে এই ভালনারেবিলিটি গুলো পাবেন। বিষয়টা বোঝা গেছে? ওটা রিপোর্টের মধ্যে সাবমিট করা লাগে। এই বিষয়গুলো করে কারা? যারা ভিএপিটি নিয়ে কাজ করে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টার। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। এখন এই ভিএপিটির মধ্যে অনেক বিষয়গুলো আছে, এখন বললে হয়তো বা দেখা যাবে যে মাথা গরম হয়ে গেছে, ব্যাস লাগাই দিচ্ছেন। সামনে যখন আসবো তখন ইনশাল্লাহ বিষয়গুলো আরো ইজি হবে আপনাদের জন্য। তো ভিএপিটি নিয়ে আমি কি বললাম, ভিএপিটির ফুল ফর্ম কি? ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেন টেস্টিং। গুড, পেনিট্রেশন টেস্টিং বা পেন টেস্টিং, ঠিক আছে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং, এটা হচ্ছে ভিএপিটির ফুল ফর্ম। আর এসআইএম এর ফুল ফর্ম কি বলছি?
সিকিউরিটি ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনে আছে? ইনফরমেশন আর ইমপ্লিমেন্ট। আচ্ছা, এখন দেখেন এসআইএম হচ্ছে কম্বো, কম্বো বুঝেন তো, দুইটা একসাথে কাজ করবে। সক টিমের কাজটা হচ্ছে কি সার্বক্ষণিক চেক করতেছে, ভিএপিটির কাজটা হচ্ছে কি হ্যাক হওয়ার আগে সে নিজে থেকেই সিস্টেম গুলা চেক করে করে দেখাচ্ছে যে এই জিনিসগুলা সলভ করা দরকার, না হলে হ্যাকার এগুলাই হ্যাক করবে। বিষয়টা বোঝা গেছে? এসআইএম এর কাজটা হচ্ছে কি দুইটা বিষয়কে কম্বো হিসেবে কাজ করা, অর্থাৎ তারা হচ্ছে পুরো সলিউশনটাকে নিয়ে এসে অর্গানাইজেশনের কাছে দিয়ে দিবে যে এই থ্রেট গুলো আসতে পারে আমাদের কোম্পানিতে, এগুলা দ্রুত ফিক্সড করেন। বিষয়টা বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া, এরা হচ্ছে এক কথায় র্যাব। এরা পুলিশও আছে, সবকিছু আবার করতে পারে। নিজেদের কাজেও আছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, মানে এটা কম্বো, এটা দুই কাজই করে এরা। এসআইএম এর কাজ হচ্ছে বেসিক্যালি এটা যে সাইবার যে থ্রেটস গুলো আছে সেগুলো ডিটেক্ট করে অর্গানাইজেশনের ক্ষেত্রে সলিউশন কি করা যায় সেই বিষয়গুলো তারা খুঁজে বের করে, আপডেটেড সলিউশন গুলা। এই কারণে আমরা বিভিন্ন সময় বলি না যে ভাই আমাদের iOS এর 17 ভার্সন চলে আসছে, আসছে না? আপনাদের আসছে তো মনে হয়, আমি পেয়ে গেছি 17। 17.1.1 দিয়ে দিছি। হ্যাঁ, চলে আসছে। এই যেগুলো কেন দিচ্ছে, কারণ এই যে এসআইএম এ যারা থাকে না তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, তারা জানে যে কোন কোন সিস্টেমে কি কি ধরনের বাগস গুলা ছিল, সেগুলো যেন সিকিউরিটি গুলো আপডেট করে তারা দিতে পারে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? এই কারণে আমরা আপডেট ইউজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? ভাইয়া, সো ইথিক্যাল হ্যাকিং এ আমরা গেলাম কর্পোরেট ফিল্ড, এই তিনটা হচ্ছে মেইন, এছাড়া আরো অনেক আছে, তবে ভাগ ভাগ করে আর কি। ঠিক আছে, এখন আমরা আসি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ টার্ম, গুরুত্বপূর্ণ কথাবার্তা। যে ইন্ডিপেন্ডেন্ট হলে ভাই আমি কর্পোরেটে জয়েন করব না, আমার ভালো লাগতেছে না কর্পোরেটে, আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করবো, বলেন কি করতে পারি? ওকে ফাইন, সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে বাগ হান্টার। কি আসবে? বাগ হান্টার, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, আরেকটা আসবে হচ্ছে আপনার নর্মালি ইথিক্যাল হ্যাকার, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সিঙ্গেল হিসেবে কাজ করতে পারে তারা। ইথিক্যাল হ্যাকারের কাজ থেকে সেটা আমি বলবো, মানে নামই তার ইথিক্যাল হ্যাকার। ঠিক আছে, এটা একটা কাহিনী আছে। আচ্ছা, তো গেলাম কি ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে বাগ হান্টার আর হচ্ছে ইথিক্যাল হ্যাকার, আর একটা আছে আপনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনি চাইলে হচ্ছে আহ, বিভিন্ন ধরনের আপনি সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের আপনি টাস্কে জয়েন করতে পারেন। যেরকম হচ্ছে ধরেন আপনি হচ্ছে আমি যেরকম ট্রেনিং করাচ্ছি, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, রাইট? এটা ইন্ডিপেন্ডেন্ট না, এটা ইন্ডিপেন্ডেন্ট। মানে এটা হচ্ছে আমরা আদার্স লিখতে পারি, মানে আদার্স হিসেবে আপনি ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু করতে পারেন সাইবার সিকিউরিটি ফিল্ডে, এটা একটা ক্যারিয়ার হিসেবে আপনি চুজ করতে পারেন। হতে পারে যে আপনি আলাদা এককভাবে রিসার্চ করতেছেন, এককভাবে সাইবার সিকিউরিটি কোনো সলিউশন খুঁজে বের করার চেষ্টা করতেছেন, এককভাবে আপনি কোনো ট্রেনিং করাচ্ছেন, এককভাবে যা কিছু পসিবল সেটাকে আমরা আদার্স হিসেবে রাখলাম। বিষয়টা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, বলে না ভাই ইথিক্যাল হ্যাকিং এ ফ্রিল্যান্সিং কিভাবে করব, কথা শুনছেন তো এই কথাটা? অনেকে বলে জি ভাইয়া, ভাই ইথিক্যাল হ্যাকিং এ ফ্রিল্যান্সিং। জি ভাইয়া। আসলে বাংলাদেশে ইথিক্যাল হ্যাকিং এ যারা ফ্রিল্যান্সিং করে এগুলো সব ভুয়া, এগুলা যারা বলে এগুলা আজাইরা কাজ, এগুলা হচ্ছে আসলে বেসিক্যালি ওই সিস্টেম না যতটা আসলে ইথিক্যাল হ্যাকিং এ ফ্রিল্যান্সিং বলতে বোঝায়। ইথিক্যাল হ্যাকিং এ অ্যাকচুয়াল ফ্রিল্যান্সার হচ্ছে বাগ হান্টাররা। বাগ হান্টারদের কাজ কি জানেন? আপনি হচ্ছে ধরেন বাইট ক্যাপসুল একটা ওয়েবসাইট আবার ধরলাম, ঠিক আছে? এখন বাইট ক্যাপসুলের নিজস্ব ইন্টারনালি কোনো সক টিম নাই, নাই কোনো ভিএপিটির জন্য পেনিট্রেশন টেস্টার, নাই এসআইএম এর জন্য কোনো অর্গানাইজেশন মেম্বার আছে, ধরলাম নাই। এখন আপনি হচ্ছে সিঙ্গেলে, ধরেন জ্যাকি ভাই আছে, হ্যাঁ, জ্যাকি ভাই হচ্ছে একজন বাগ হান্টার, তিনি যে কোনো একটা ভালনারেবিলিটি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। ধরলাম হচ্ছে উনি সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি বা এসএসআরএফ সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। উনি ওই ভালনারেবিলিটি খোঁজার জন্য বাইট ক্যাপসুলে উনি ট্রাই করতেছেন, ঠিক আছে? এবং তিনি সেই ভালনারেবিলিটি পেয়ে গেছেন এবং সেটা তিনি সাবমিট করার মাধ্যমে আমরা তাকে পুরস্কার হিসেবে একটা বাউন্টি দিলাম। বাউন্টিটা হতে পারে $500, হতে পারে $5,000, হতে পারে 100K USD, এরকম আমি চোখে দেখছি। বোঝা গেছে বিষয়টা? বাগ এটা একটা ফ্রিল্যান্সিং সিস্টেম না, এটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং সিস্টেম। এটা হচ্ছে বেসিক্যালি বাগ হান্টার বলা যায়। আর আপনি বাংলাদেশে বাগ যেটা আমি বাগ হান্ট করছি 2019-20 দিকে, আমি তারপর থেকে আর আসলে বেসিক্যালি বাগ হান্টিং আগাইনি, কারণ আমার কর্পোরেট নিয়েই পরে আমার প্ল্যান প্রোগ্রাম ছিল, এখানে ভিএপিটি তে জয়েন করে ফেলছি। ঠিক আছে, কারণ আমরা এখন টিম হিসেবে কাজ করি, তো সেই কারণে কি ভিপিটি নিয়ে কাজটা, কারণ সরকারি প্রজেক্ট তো একা একা দিবে না। এটা একটা ফ্যাক্ট, টিম নিয়ে কাজ করতে হয়। তো তখন এখন আমি বেসিক্যালি ভিপিটি নিয়ে কাজ করতেছি। তো এখন বাগ হান্টারের বিষয়টা বোঝা গেছে। আরেকটা সহজ করে দিই আমি, দেখেন
বাগ হান্টিং এর জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। এখন আপনার বাগ হান্টিং এর জন্য তো আপনার প্ল্যাটফর্ম লাগবে। এতক্ষণ ধরে যে বিষয়গুলো কথা বললাম এগুলো কিন্তু আপনার কাছে বিভিন্ন অর্গানাইজেশন আছে, মানে তারা চাচ্ছে যে আপনি তাকে সিকিউর রাখেন। বাগ হান্টার আপনি এখন এখন কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্ট। বিষয়টা ক্লিয়ার, বুঝতেছেন তো কথাটা? আপনি কিন্তু এখন বাগ হান্টার। আপনার এখন দরকার কি? আপনার দরকার হচ্ছে ইথিক্যালি টেস্ট করার জন্য এই ধরনের ওয়েবসাইট যেগুলো আপনাকে বাগ হান্ট করলে পুলিশে না দিয়ে আপনাকে বাউন্টি দিবে, তাই তো? এটা হচ্ছে ফ্যাক্ট। সো বাগ হান্টিং এর জন্য, ইথিক্যালি বাগ হান্টিং এর জন্য বেসিক্যালি পৃথিবীতে এখন অব্দি রিনাউন্ড 25টারও বেশি বাগ হান্টিং প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এক নাম্বার আছে হচ্ছে বাগ ক্রাউড। কি বললাম? দেখছেন? বাক ক্রাউড। বাগ ক্রাউড, ঠিক আছে। বাগ ক্রাউড হচ্ছে 2012 সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা বাগ হান্টিং একটা প্ল্যাটফর্ম। আমরা, আচ্ছা ধরেন আমরা যে কোনো একটা কোম্পানির নাম ধরি। আচ্ছা আমরা তো হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ধনী কে? ইলন মাস্ক, জি ভাইয়া। তাই তো নাকি? জি ভাইয়া। ইলন মাস্কের কোম্পানির নাম কি? টেসলা। টেসলা আছে, টেসলা আছে। টেসলা আছে, তারপর টুইটার বা SpaceX এক্স আছে। আছে, স্পেস এক্স আছে, রাইট। সাপোজ ধরুন আমরা টেসলা নিয়ে কাজ করি, দেখছেন এখানে মানে আপনি যেন হ্যাক করে তাদেরকে সেই ভার্নাবিলিটি দেন, সেই জন্য তার টাকা দিবে আপনাকে, বাউন্টি দিবে। দেখেন পরিমাণ কত, 150 থেকে $2,500, 200 থেকে $10,000, ঠিক আছে, বিভিন্ন পয়েন্ট থেকে $2,100। তারপর এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে আপনাকে অফার করতেছে যে আপনি আমাকে হ্যাক করেন, আপনি যদি দেখাইতে পারেন যে আপনি ভালোভাবে ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারছেন, আপনাকে আমরা বাউন্টি দেব $100 থেকে $6,000, 200 থেকে $3,000। বিষয়টাকে আইডিয়া করতে পারছেন কতটা দারুণ ব্যাপার স্যাপার? এই যে আমরা যে চ্যাট জিপিটি নিয়ে লাফালাফি করি যে ভাই চ্যাট জিপিটি তো মানুষের মনে হয় এআই, মনে হয় মানুষের চাকরি খেয়ে দিবে। চ্যাট জিপিটির কোম্পানির নাম কি? ওপেন এআই। Yeah. চলেন দেখি তো ওপেন এর প্রোগ্রাম আছে কিনা। আপনি খালি আপনার পছন্দের কোম্পানি খুঁজে বাইর করবেন আর খালি দেখবেন যে ওখানে ট্রাই করা যায় কিনা। এই যে দেখছেন ওপেন এ পাওয়া গেছে। ওপেন এ কত বাউন্টি দিবে? $20,000। বাংলাদেশি টাকা মিনিমাম 20 লাখ হবে, এর চেয়ে বেশি আর কি, 24 লাখও হইতে পারে, যেহেতু এখন বর্তমানে ডলার রেটটা বাড়ছে। দেখছেন ওপেন এআই নিজে ঘোষণা করছে যে আপনি যদি পার ভার্নারেবিলিটির জন্য, বুঝতে পারছেন, পার ভার্নারেবিলিটির জন্য ম্যাক্সিমাম রিওয়ার্ড $20,000। একটা ভার্নারেবিলিটি পাবেন $20,000, 20 লাখ টাকা আপনার ব্যাংকে। ক্যান ইউ ইমাজিন? Yeah. মারাত্মক জিনিস। এখন আমরা বলেন যে এই যে এআই, এআই নিজেই বলতেছে যে তারা হ্যাক করা পসিবল। সো আমরা এখন লাফের লাভ আছে যে এআই আসছে, মানুষের খাতার নাই গেছে, এআই এসে আরো লাভ হয়েছে, তাই না? আমরা সিস্টেম খুঁজে পাইছি। টেসলার কথা বলছি, চলুন হ্যাঁ। টেসলা দেখে আসি। টেসলা দেখে আসি চলেন। হ্যাঁ, এরকম বিভিন্ন কোম্পানি সার্চ মারবেন, ইচ্ছা মতো মন চাইছে যে এখন আপনি, এখন দেখেন আপনি হ্যাক করতে পারলে আপনার কিন্তু নামও আছে, ওদের কিন্তু ওখানে নামও শো করে। টেসলা দেখেন কত দিচ্ছে, আয় হায়, টেসলা দিচ্ছে দেখছেন 100K, মানে হচ্ছে প্রায় $1,00,000 দিচ্ছে আপনাকে। ক্যান ইউ ইমাজিন? মানে ওপেন এআর চেয়ে বেশি দিচ্ছে তারা। দেখেন যারা আবার হ্যাক করছে তাদের কিন্তু লিস্টও থাকে যে তারা হ্যাক করছে এবং এখন অব্দি কত, গত 3 মাসে কত ডলার দিচ্ছে তারা এভারেজে, মানে প্রতিজন এভারেজে কত করে পাইছে দেখছেন, 1600 করে পাইছে এভারেজ প্রতিজন। এবং দেখেন লেটেস্ট হল অফ ফেমার্স কারা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের বাগ পাইছে, এদের নাম লিস্ট সব আছে এখানে, দেখতে পাচ্ছেন? এই জায়গায় নিজের নাম দেখার শখ নাই? বলেন আছে কিনা? আছে না? আছে ভাই, আছে। এখন এখন ভালো লাগতেছে এভাবে কিন্তু। এই যে দেখেন টেসলা নিজেই বলছে ইনস্কোপ এবং আউট অফ স্কোপ বলতে দুইটা শব্দ থাকে। ইনস্কোপ মানে হচ্ছে আপনি এখানে টার্গেট করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের বাগ হতে পারে। P1 হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল বাগ, ঠিক আছে। P1 এর পরে আছে P2, তারপর আছে P3, তারপর আছে P4। P1 বাগের দেখছেন বাউন্টি কত, 3,000 থেকে 10,000। P2 হচ্ছে 500 থেকে 4,000। বিভিন্ন ধরনের বাগস পাওয়ার জন্য বিভিন্ন রকম বাউন্টি দিবে। তো এই বিষয়গুলো কিন্তু দেখতেছেন কি সুন্দর অবস্থা। আউট অফ স্কোপ বলতে কি বোঝায়, মানে আপনি যত কিছুই করেন না কেন এগুলোর মধ্যে যেন কোন রকম আপনি অ্যাটাক না মারেন। এটা মানে কি, এটা হচ্ছে এখানে করতে গেলে আনইথিক্যাল হয়ে যাবে। এইগুলো সব ইথিক্যাল, দেখতে পাচ্ছেন এই যে ইনস্কোপ। টেসলা.com বা টেসলার কোনো সাবডোমেইন ট্রাই করেন, কোনো প্যারা নাই। আপনি এগুলো ট্রাই মারতে থাকেন, এগুলোতে তো যে পরিমাণ বাগ খুঁজে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, মানুষ ভুরি ভুরি লাখপতি হয়ে যাচ্ছে এখানে তাই না? বাকি So, এরকম সময় অবস্থায়
হ্যাঁ বলেন। বাঘ খুঁজে পাওয়া কি এমনিতে কষ্ট বেশি নাকি? আচ্ছা, আমার দেখা রিসেন্টলি হচ্ছে সবচেয়ে বাউন্টি পাওয়া, যেটা বললাম না যে $1 লাখ পাইছে। হ্যাঁ, সে হচ্ছে পাকিস্তানের, গত 3 মাস আগের খবর, লিঙ্কডইনে সে আমার সাথে কানেক্টেড আছে। সে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে 3 বার পাইছে $1 লাখ। ক্যান ইউ ইমাজিন? 3 বার, 3টা বাউন্টি পাইছে $1 লাখ করে, মানে সে $3 লাখ পেয়ে গেছে। মানে বাংলাদেশি টাকা প্রায় মনে হয় 3 কোটির উপর হবে, রাইট? হ্যাঁ। 1 সপ্তাহে 3 কোটি টাকার মালিক, আর কিছু লাগবে? মানুষ 7 দিনে। ওই মনে আছে। পাকিস্তানের পাবলিক এরকম আছে, অনেকে আছে। বাংলাদেশ থেকেও ভালো ভালো পজিশনে আছে। কারণ আমরা তো আসলে বাঘ হান্টিং ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই যে আমাদের নিজেদের প্রজেক্ট সামলেই কুল পাচ্ছে না। তবে সময় সুযোগ পেলে মাঝে মাঝে এখানে আসি, মানে নিজের পরিচয়গুলো আরেকবার টেস্ট করে দেখি যে এখনো আছে কিনা, নাকি জং পড়ে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ভালো লাগে। সো এখন বুঝতে পারছেন বাঘ হান্টার জিনিসটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইথিক্যাল হ্যাকিং, মানে যেটা ফ্রিল্যান্সিং বলে আমরা, রাইট? আমি নিজের বাসা থেকে আমি কাজ করব, নিজের মতো করে ট্রাই মারবো, আমার নাম থাকবে এখানে যে আমি টেসলার অমুক হ্যাক করছিলাম। বিষয়টা দারুণ না? অবশ্যই ভাই। এবং আপনাকে বাউন্টি দিচ্ছে এটা। আমরা এখানে বাংলাদেশে যেরকম দেখেন না যে 50,000 টাকা দিয়ে আপনার অমুকের ওয়েবসাইটের ম্যালওয়্যার রিমুভাল করে দেয়, অমুক ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করে দেয়, এগুলো আসলে ইথিক্যাল হ্যাকিং এর পর্যায়ে পড়ে, টেকনিক্যাল স্কিল, নর্মাল এগুলো পারায় যায়। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথিক্যাল হ্যাকিং এর ফ্রিল্যান্সিং ফিল্ড। বুঝতে পারছেন ব্যাপারটা, যেটাকে বাগ হান্টিং বলা হচ্ছে? জি ভাই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর ওই যে বললাম ইথিক্যাল হ্যাকার, এখন ধরুন হচ্ছে আপনি হচ্ছে একজন পেনিট্রেশন টেস্টার, আমি যেরকম একজন পেনিট্রেশন টেস্টার। এখন কোন টিম চাচ্ছে কি যে আমার টিমকে না নিয়ে সে একটা নিজস্ব ভাবে টিম ক্রিয়েট করতে। আপনারা কি হচ্ছে Dream11 খেলছেন বা নাম শুনছেন? না ভাইয়া। Dream11 হচ্ছে নিজের পছন্দ মতো করে বিভিন্ন ক্লাব থেকে প্লেয়ারদেরকে নিয়ে এসে 11 জনের একটা ফুটবল টিম বানানো যায়। আপনি চাচ্ছেন যে মেসিকে নিয়ে আসতে, চাচ্ছেন রোনালদোকে নিয়ে আসতে, এরকম করে আপনি 11 জনের একটা টিম বানাবেন, নিজের মতো ইচ্ছা মতো একটা টিম বানাবেন, ওটা নিয়ে আপনি গেম খেলবেন। ওটা হচ্ছে গেম, ফিফার আচ্ছা। মতো অনেক, ঠিক আছে? এটা হচ্ছে Dream11। সো এই Dream11 এর মতো কাজটা করা হচ্ছে কি ইথিক্যাল হ্যাকিং এ। সাপোজ হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট ভাবেও কিন্তু কাজ করতে পারতেছেন। এখন ধরেন আপনি ভিএপিটি হিসেবে বাইট ক্যাপসুলে নিযুক্ত আছেন, ঠিক আছে? আপনার সাথে আছে আরো ধরলাম 5-6 জন পেনিট্রেশন টেস্টার। এখন আমি বলতেছি কি, আমি বাইট ক্যাপসুলের কেউ না, আমি সাপোজ বললাম কি যে ভাই আপনি তো কাজ ভালো জানেন, আপনি এই জিনিসটা খুব ভালো পারেন, হ্যাঁ, আমি একটা টিম বানাচ্ছি, আলাদাভাবে একটা প্রজেক্টে কাজ করতে হবে, আপনি কি আসতে পারবেন? আমি কিন্তু আপনাকে ডাকছি, আপনার বাকি 5-6 জন কিন্তু আমি ডাকি নাই। তার মানে আপনার টিম এখানে থাকবে, আপনি কি আসবেন? ইন্ডিপেন্ডেন্ট না? আপনি এখানে কিন্তু একা একা আসতেছেন আমার কাছে, আমি বাকি একটা টিম বানাবো। এভাবেও কিন্তু আলাদাভাবে এই যে Dream11 এর মতো করে একটা টিম তৈরি করে সেখানে আদার্স কোনো প্রজেক্টে ইথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করা যায়। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? আমরা জি বিভিন্ন প্রয়োজনে এই কাজটা করে থাকি। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আসলে যারা নর্মাল বেসিক কথাবার্তা বলে তারা বলবে, দেখবেন যে হ্যাকিং হচ্ছে, হ্যাকার 3 ধরনের হয়, হোয়াইট হেড হ্যাকার, গ্রে হেড হ্যাকার, ব্ল্যাক হেড হ্যাকার, এগুলো সব পুরাতন আলাপ, এগুলো তো থিওরি। মেইন কনসেপ্ট হচ্ছে ইনকাম কিভাবে করব, ক্যারিয়ারে ইথিক্যাল হ্যাকারের দরকারটা কি। এখন বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন এখন হচ্ছে আমাদের মেইন কথা যে টার্গেট জিনিসটা আসলে কি। এতক্ষণ যেগুলো বললাম এটা হচ্ছে আইডেন্টিফাইং আওয়ার টার্গেট, যে আসলে আমরা কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে অথবা কোন সিঙ্গেল প্ল্যাটফর্মে অথবা কিভাবে নিজে থেকে কোন টার্গেটে আমরা অ্যাটাক করে ইথিক্যালি ইনকাম করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। এই ক্লাস যদি সায়েম ভাই করতো, সায়েম ভাই মানে ব্যাক করতো, না না বোরিং না, আমি আবার ব্যাক করতেছি। ঠিক আছে। তবে অনেক আচ্ছা ঠিক, বুঝতে চাইনি। আচ্ছা ঠিক আছে। সো চলেন আমরা হচ্ছে আবার ব্যাক করি হচ্ছে পরবর্তী নেক্সট টপিকে। এর আগে বলেন যে এতক্ষণ যা বুঝালাম কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই। না ভাই, কোশ্চেন নাই। সব ক্লিয়ার? আপনি যখন বুঝে সব তো বুঝতেছি, সব মনে হয় ইজি, কিন্তু পরে যখন হচ্ছে যাই তখন হচ্ছে কি আবার গোলাই যায় সবকিছু। না না আর ভাই সমস্যা নেই আমাদের ইনশাল্লাহ। আমাদের একটু দেখাই দিন আজকে একটু কষ্ট করে শেষের দিকে। আমাদের হ্যাঁ, টার্গেটটা থাকবে কি ভাই? আপনাদের টার্গেট থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ শুরু করা। কারণ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ শুরু করতে পারলে এমনিতেই টিমে জয়েন করা সোজা সোজা হয়। কারণ আপনি যখন পারফরমেন্স নিজে থেকে ভালো করবেন, আপনার ওই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু টিম ডাকবে যে আপনি এটাতে তো ভালো পারতেন, তাই আমাদের টিমে জয়েন করে ফেলেন, ঠিক আছে? বা কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা ট্রাই করবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাগ হান্টার, ইথিক্যাল হ্যাকার, অথবা হচ্ছে আদার্স যে সেগমেন্ট গুলো আছে ইথিক্যাল হ্যাকিং এ, সেই বিষয়গুলো গ্র্যাব করার।
বিষয়টা বোঝা গেছে? তারপর কর্পোরেটে জয়েন করতে পারবেন। বাগানটা তো ভাই এখন ভাই অনেক আছে না ভাই, আর এই ফিল্ডে কি ভাই জায়গা পাওয়া যাবে কি? আল্লাহ, এটা নিয়ে একটা ভালো কোশ্চেন করছেন যে ভাই বাগ তো এখানে এত বড় বড় কোম্পানি, এই বিষয়গুলো তো অনেকে বাগ খুঁজে। তো দেখা যাচ্ছে যে ছোট ছোট বাগ হয়তো অনেকে পেয়ে গেছে, আমরা কি জায়গা পাবো কিনা? দেখেন, প্রবলেম হচ্ছে কি, আমরা একটা কথা আছে না যে আহ, কি যেন একটা, যে ঘরের কোনায় শিশির বিন্দু রেখে পুরা দূরের দৃশ্য দেখে ফেলছে, একটা ইয়া ছিল, আমি পড়াশোনা করছিলাম ভুলে গেছি এগুলো সব এখন। একটা লাইন আছে কিন্তু এরকম, তাই না? জি ভাই, যে জি ভাই। দেখিতে চাহিয়া বিশ্ব, ঘরের কোনায় শিশির বিন্দু দেখি না, এরকম একটা ইয়া আছে। মানে আমরা হচ্ছে কি বড় বড় বাঘ খুঁজতে গিয়ে অনেক সময় বিশাল লেভেলের হ্যাকাররা করে কি, বা বাঘ হান্টাররা ছোট ছোট বাঘগুলো মিস করে, এরা এটা ধরেই না, এটা ভাবে যে এটা পরে অন্যগুলো আগে বড় করার চেষ্টা করে। কারণ দেখা যাচ্ছে যে বিশাল বিশাল বাউন্টি কিন্তু এই গোলাপে, তাই না? এই যে জি বিশাল ভাই। বিশাল বাউন্টি P1 বা P2 তে, তো P3 P4 তারা খুব একটা নজর দেয় না, কারণ যখন তারা নতুন ছিল তখন তারা এগুলো ট্রাই করছে। আপনি বাগ খুঁজে পাওয়াটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন এতেই হচ্ছে আপনার একটা ইনফরমেটিভ, আপনার একটা আপনার হচ্ছে নিজস্ব ভাবে পোর্টফোলিও বিল্ড আপ করতে পারতেছে। এগুলো কিন্তু আপনার জন্য বেস্ট হবে, রাইট? এটা আপনার জন্য দেখা যাচ্ছে যে আপনি সিভিতে অ্যাড করতে পারতেছেন, আপনার এখানে নাম থাকতেছে, হল অফ ফেমার্স এর নাম থাকতেছে, এই লিস্ট গুলো আপনি শেয়ার করতে পারতেছেন। এটা আপনার সিভিও ভারী হচ্ছে, আপনার একাডেমিক পাশাপাশি হচ্ছে কোয়ালিফিকেশন বলেন বা আপনার এক্সপিরিয়েন্স বলেন, প্রতিটা বিষয়ে কিন্তু ওখানে আপনি শো করতে পারতেছেন, রাইট? সো এটা রাইট। এখান থেকে কিন্তু বেস্ট। সো বড়দের নজরই থাকে বড় দিকে। এখন ধরেন যে হচ্ছে মানে আহ, মানে বেশি ইনকাম করার ধান্দা, সে কিন্তু সাগরে যাবে। সাগরের মাছ কিন্তু আপনার এই যে পুকুরের মাছের দামের সমান না। সাগরে জি একটা বিশাল মাছ ধরতে পারলে ওটা দেখা যাচ্ছে যে, ওই যে কিছুদিন আগে দেখলাম, গতকাল না গত পরশু দিন, এটা কি কই কি কি নামে যেন একটা মাছ ধরলো, 1,26,000 টাকা বিক্রি করছে একটা মাছে, 200 কেজি ওজনের। হ্যাঁ। সাগর থেকে ধরছে, এরকম অবস্থা। তো এটা তো আর পুকুরের মাছে পাওয়া যাবে না। তো এরকম হচ্ছে অবস্থা। তো আমাদেরকে ট্রাই করতে হবে, যতটুকু জানেন যতটুকু পারেন সেটা নিয়ে ঝাঁপায় পড়তে হবে, ওটাই ট্রাই করতে 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 আস্তে একদিন ইনশাল্লাহ এই পর্যায়ে চলে যাবেন। আর শুরুটা তো সবাই শুরু করে, তাই না? জি ভাই। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এই ক্যারিয়ারের ব্যাপারটা, বললাম টার্গেট নিয়ে। এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক, ফুড প্রিন্টিং নিয়ে। ঠিক আছে, শুরু করব? জি ভাই। আচ্ছা ঠিক আছে, জাস্ট একটা মিনিট, একটা কল আসছে মনে হচ্ছে, দেখি। ওকে।